আকাশ তার কেবিনে বসে প্রজেক্টের কাজ করতেছে। এমন সময় পিয়ন এসে বলতে লাগলো, আকাশ স্যার, আপনাকে এমডি স্যার ডাকতেছে, বলেছে যে জরুরি যাওয়ার জন্য এখনই। হঠাৎ আমাকে এমডি স্যার কেন ডাকতেছে? আচ্ছা আপনি যান, আমি যাইতেছি আমি স্যারের কাছে। পিয়ন চলে যেতেই আকাশ তার কেবিন থেকে উঠে চলে আসলো বসের কেবিনের সামনে। দরজাটা একটু ঠেলে বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ অবশ্যই, ভেতরে আসো আকাশ, তোমার জন্য অপেক্ষা করছিলাম। হ্যাঁ স্যার বলেন, কি বলবেন? হঠাৎ এইভাবে আমাকে কেবিনে ডেকে আনলেন, আগে তো কখনো এমন করেন নাই। হ্যাঁ, হঠাৎ তোমাকে কেবিনে ডেকে এনেছি কারণ তুমি তো এই অফিসে মাত্র 4 মাস হয়েছে জয়েন করেছো। তুমি তো আর জানো না এই অফিসে নতুন একজন এমডি আসবে। মানে স্যার আপনার কথা বুঝলাম না, আপনি কি এই অফিসটা বিক্রি করে দিয়েছেন নাকি? আপনি যে বলতেছেন নতুন এমডি আসবে। আরে না, অফিস বিক্রি করি নাই, আমার তখন বয়স হয়ে গেছে। এটার জন্য 1 তারিখ থেকে আমার মেয়ে এই অফিসের নতুন এমডি হিসেবে জয়েন করবে। এটা তো তুমি জানো না, তাই তোমাকে ডেকে আনলাম জানানোর জন্য। আমার মেয়েটা হচ্ছে একটু রাগী, যেটা বলবে সেটাই করে দিও। ঠিক আছে স্যার, এখন যেভাবে আমি আপনাকে সব সময় সাহায্য করি আপনার মেয়েকেও ওইভাবেই সবসময় সাহায্য করব। আপনি কোনো চিন্তা করবেন না, নিশ্চিন্তে থাকতে পারেন। ঠিক আছে, আর তো মাত্র 3 দিন রয়েছে, আমার মেয়ে চলে আসবে। অফিসটা খুব ভালোভাবে সাজাতে হবে সবাইকে নিয়ে। তুমি অফিসটা কাল থেকে সাজিয়ে ফেলবে। আগামী 2 থেকে 3 দিন অফিসের কাজ হালকাভাবে চলাচল করুক। ঠিক আছে স্যার, আপনি নিশ্চিন্তে থাকেন, অফিসে কাজও চলবে এবং অফিস সাজানো হয়ে যাবে। এখন তাহলে আমি যাই, কাজ পড়ে আছে স্যার, কাজ করতে হবে। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো আবার তার কেবিনে। বসে বসে কাজ করতেছে। দেখতে দেখতে দুপুর হয়ে গেল। দুপুরে আকাশ খাবার নিয়ে ক্যান্টিনে সবার সাথে বসে খাবার খাচ্ছে। এমন সময় রাহুল আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, তোমাকে স্যার কিসের জন্য ডেকে নিয়ে গিয়েছিল? স্যার তো আগে তোমাকে এইভাবে জরুরি ডেকে নিয়ে যায় নাই, হঠাৎ জরুরি ডেকে নিয়ে গেছে যে। আমি তো জানি না এই অফিসের এমডি পাল্টে যাবে, এটার জন্য স্যার আমাকে ডেকে নিয়ে আমাকে বলেছে যে 1 তারিখে এমডি অফিসে জয়েন করবে। এটার জন্য আর কি আমাকে ডেকে নিয়ে গেছে। ও আচ্ছা, তাই নাকি? আমি শুনেছি ম্যাডাম নাকি অবিবাহিত, বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে। ও আমি তো এইসব জানি না, আর এসব আমার জেনে লাভ কি ম্যাডাম? যেহেতু ম্যাডামই থাকবে, ম্যাডামের সাথে কি আর আমি প্রেম করব যেসব জানতে হবে আমার? তাও তো ঠিক কথা, আমাদের এইসব জেনে লাভ কি? ম্যাডাম তো ম্যাডাম, উনি কি আর আমাদের মতো কর্মচারীদের পছন্দ করবে? ওনার পছন্দ হবে বড় বড় অফিসার, টাকাওয়ালা মানুষ। এইসব ছোট বিষয়ে আলোচনা করতেছে সবাই। আলোচনা শেষ করে আকাশ চলে আসলো তার কেবিনে। আকাশ বসে বসে কাজ করতেছে। হঠাৎ তার ফোনটা বেজে উঠল। তাকিয়ে দেখে তার বান্ধবী মেঘলা কল দিয়েছে। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মেঘলা বলতে লাগলো, কি রে আকাশ, কেমন আছিস? আমাদের তো খবরই রাখিস না, বিয়ে টিয়ে করে ফেলেছিস নাকি? আরে না, বিয়ে করব কি করে, এখনো তো নিজেকে সেইভাবে তৈরি করতে পারি নাই, আবার বলতেছিস বিয়ে? তো তুই কোন অফিসে চাকরি করিস? আর আজকে আমার সাথে দেখা করতে পারবি? অনেকদিন হলো তোকে দেখি না। আজকে তো অফিসে কাজ অনেক, 2 দিন পর অফিসে নতুন এমডি আসবে, এটার জন্য কাজ আছে। আচ্ছা আমি তোকে 7টার সময় কল দিব, যদি কাজ না থাকে তাহলে আমি তোকে বলবো, তুই চলে আসিস লোকেশনে। ঠিক আছে, চলে আসবো, এখন তাহলে রাখি। এই বলে মেঘলা কলটা কেটে দিল। কলটা কেটে দিতেই আকাশ ফাইলগুলো নিয়ে চলে আসলো তার বসের কেবিনে। তার বসকে উদ্দেশ্য করে বলতে লাগলো, স্যার আমি সকল ফাইলের কাজ করে দিয়েছি, আর কোনো কাজ আছে নাকি স্যার? না, এখন আপাতত কাজ নেই, এখন তো তুমি ফ্রি আছো। তাহলে অফিসটা কিভাবে সাজানো যায় ওইটা নিয়ে কথা বলে নাও সবার সাথে। স্যার আজকে কথা বলবো না, কালকে সকালে সবার সাথে কথা বলবো। আজকে সবাই সবার কাজ শেষ করে দিক, এরপর। আর আমার একটু ছুটি লাগবে স্যার, একটা কাজ আছে বাহিরে। আচ্ছা তাহলে যাও এখন, আর কালকে সকাল সকাল চলে আসবে, কিন্তু তোমাকে অনেক কাজ করতে হবে। ঠিক আছে স্যার, কালকে সকাল সকাল আমি চলে আসব। আর আপনি যা যা কিছু লাগবে সব কিছু অর্ডার দিয়ে দেন, যাতে আজকে রাতের ভিতরে এইখানে এসে দিয়ে যাই। কালকে সকাল থেকে কাজ শুরু করে দিব। হ্যাঁ, অর্ডার দেওয়া আছে, আজকে রাতের মধ্যে সবকিছু চলে আসবে এখানে, তুমি কোনো চিন্তা করো না। এখন তাহলে যাও তুমি। আকাশ তার বসের কেবিন থেকে চলে আসলো তার কেবিনে। তার ব্যাগ নিয়ে বাহিরে চলে আসলো।
পকেট থেকে ফোনটা বের করে মেঘলাকে কল দিল। বেশ কিছুক্ষণ পর মেঘলা কলটা রিসিভ করে বলতে লাগলো, কিরে আকাশ, হঠাৎ ফোন দিলি যে? আমি আসবো নাকি এখন? হ্যাঁ তুই আয়, আমি দেখ তোকে লোকেশন পাঠাচ্ছি মেসেজে, তুই তাড়াতাড়ি চলে আয়, আমি কফি শপে বসে আছি। ঠিক আছে, আমি আসতেছি। আর একটা কথা, আমার সাথে আমার এক বান্ধবী আসবে, তুই তাকে চিনবি না, সে বাহির থেকে এসেছে তো 1 সপ্তাহ আগে, তাই তাকে নিয়ে ঘুরতে বের হব। ঠিক আছে, তুই তোর বান্ধবীকে নিয়ে আয়, তাতে আমার কি, আমরা দুইজন না হয় গল্প করব, উনাকে তো আর আমি চিনি না যে উনার সাথে গল্প করব। হ্যাঁ, তুই তো চিনিস না। আচ্ছা, তুই ফোনটা রাখ, আমি আসতেছি আমার বান্ধবীকে নিয়ে। আকাশ কলটা রেখে চলে আসলো সেই লোকেশনে। নদীর ধারে নিরিবিলি একটা কফি শপ। এখানে বেশ খুবই ভালো সময় কাটানো যায়, সবাই জোড়ায় জোড়ায় সময় কাটাচ্ছে। এইদিকে আকাশ বসে বসে কফি খাচ্ছে আর ফোন টিপতেছে। দীর্ঘ 15 মিনিট পর মেঘলা এবং তার বান্ধবী আসছিল। আকাশ মেঘলাকে দেখে দাঁড়িয়ে বলতে লাগলো, কিরে, কেমন আছিস? অনেকদিন পর তোর সাথে দেখা হয়েছে, তোর বাচ্চা কাচ্চা কেমন আছে? শালা, তুই মজা কর না আর ছাড়লি না, সেই আগের মতোই মজা করিস এখনো আমার সাথে। বলেছিলাম তো আমাকে বিয়ে করে নে, কিন্তু তুই তো বিয়ে করবি না। আরে আমি এখনো দুধের শিশু, আমি এখনো বিয়ে করব না, দেরি আছে বিয়ে করতে। এখন বল কি অবস্থা তোর, জামাই কেমন আছে, তাকে নিয়ে আসলি না? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আর তাকে নিয়ে আসবো কিভাবে? সে একটু আগেই অফিসের কাজে আমেরিকা গেছে, 1 সপ্তাহ পর বাসায় আসবে। তোর সাথে পরিচয় করিয়ে দিই, এই হচ্ছে আমার বান্ধবীর নাম নীলা। নীলা, ওর নাম হচ্ছে আকাশ। আমরা সেই ছোটবেলা থেকে ফ্রেন্ড। হ্যালো মিস্টার আকাশ, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? এই তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আকাশ মাথা নিচু করে কফি খাচ্ছে আর মেঘলার সাথে গল্প করতেছে। এইদিকে নীলা আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে। সন্ধ্যা 7টা। আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা, অনেক দেরি হয়ে গেছে রে, আমি এখন বাসায় যাই, না হলে আম্মু চিন্তা করবে। জানিস, ওই তো আম্মু আমাকে নিয়ে কত চিন্তা করে। ঠিক আছে, যা তাহলে। আন্টির সাথে গিয়ে দেখা করবো একদিন। এখন তো সময় পাই না, তাই যাইতে পারি না। আচ্ছা, পরে না হয় তুই গিয়ে দেখা করে আসিস, এখন তাহলে আমি যাই। এই বলে আকাশ ওইখান থেকে চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশকে দেখে বলতে লাগলো, কিরে আকাশ, আজকে এত দেরি হয়েছে কেন বাসায় আসতে? অফিসে কি বেশি কাজ ছিল যে আজকে দেরি হয়েছে বাসায় আসতে? না আম্মু, বেশি কাজ ছিল না, মেঘলার সাথে অনেকদিন কথা হয় নাই তো, তাই মেঘলা কল দিয়েছিল, আজকে দেখা করবে বলেছিল, তাই আর কি দেখা করলাম আর একটু আড্ডা দিলাম, এটার জন্য দেরি হয়ে গেছে। ও আচ্ছা, যা তাহলে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিতেছি। আর আসার সময় তোর আব্বুকে ডেকে নিয়ে আসিস রুম থেকে। আকাশ চলে আসলো তার রুমে, ফ্রেশ হয়ে বসে আছে। বেশ কিছুক্ষণ পর তার আম্মুকে ডেকে নিয়ে চলে আসলো নিচে খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। এমন সময় আকাশের আব্বু বলতে লাগলো, কিরে আকাশ, তোর অফিস কেমন চলতেছে? শুনলাম তোর অফিসে নাকি নতুন এমডি বসবে, তাও আবার নাকি তোর বসের মেয়ে। হ্যাঁ আব্বু, স্যার তো এটাই বলেছে যে তার মেয়ে বসবে, কিন্তু এখন আমি চিন্তিত আছি আব্বু, উনি কেমন, উনি ওনার আব্বুর মতো ব্যবহার করবে নাকি ব্যবহার করবে না, এসব নিয়ে একটু চিন্তিত। আরে এইসব নিয়ে চিন্তা করিস না, যেহেতু তোর বয়সে মেয়ে, সো নিশ্চিন্তে থাক, তোর বয়সের মেয়ে খুবই ভালো হবে। তোর বয়স যেহেতু এতটা ভালো, তোর বসের মেয়েও ভালো। হ্যাঁ আব্বু, তোমার কথাই যাতে সত্যি হয়। এ বলে আকাশ খাওয়া দাওয়া করে চলে আসলো তার রুমে। বিছানায় শুয়ে ফোন টিপতেছে। ঘড়ির কাঁটা রাত 11:10। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। আকাশ ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখে অচেনা নাম্বার থেকে কল এসেছে। কলটা রিসিভ করবে নাকি রিসিভ করবে না, এইসব ভাবতে ভাবতেই কলটা বেজে কেটে গেল। বেশ কিছুক্ষণ পর আবারও ওই নাম্বার থেকে কল আসলো। কলটা এবার আকাশ রিসিভ করতেই ওপাশ থেকে মেয়ে কণ্ঠে বলতে লাগলো, হ্যালো, জি, কে বলতেছেন? আমি অচেনা মানুষ অচেনা হয়ে থাকি, আমাকে চিনতে হবে না। তার আগে বলো কেমন আছো, তোমার বউ বাচ্চা কেমন আছে?
আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বউ বাচ্চাও খুব ভালো আছে। আপনি কে? আপনাকে চিনলাম না। আপনার পরিচয়টা একটু দিবেন? আমার পরিচয় না হয় পরে জানতে পারবে। তার আগে বলো, তুমি বিয়ে করেছো কবে? আর তোমাদের বাচ্চা হয়েছে কবে? এই তো বিয়ে করেছি প্রায় 1.5 বছর। বাচ্চা হয়েছে তো 6 মাসের মতো হবে। আর আপনি এত প্রশ্ন করতেছেন কেন আমাকে? আমি তো আপনাকে চিনি না। ফোন রাখেন। এই বলে আকাশ কলটা কেটে দিল। কলটা কেটে দিয়ে আকাশ ফোনটা চার্জে রেখে ঘুমের দেশে পাড়ি জমালো। এদিকে নীলা তার রুমে বসে বসে মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার? মেঘলা তো বললো আকাশ এখনো বিয়ে করে নাই, কিন্তু আকাশ এটা বললো কেন তাদের বেবি হয়েছে? নিশ্চয়ই আকাশ মিথ্যা কথা বলেছে। আর তো 2 দিন বাকি আছে। 2 দিন পর তো তার সাথে আমার দেখা হবে। আমাকে দেখে কি রিয়াকশন করবে এটাই ভাবতেছি। এসব নীলা ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। দেখতে দেখতে সকাল হলো। সকাল 6টা। আকাশ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে আসলো। খাওয়া দাওয়া করে আবার চলে আসলো তার রুমে। অফিসের জন্য রেডি হইতেছে। এমন সময় আকাশের আম্মু এসে বলতে লাগলো, আকাশ, তোকে কিছুদিন ধরে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু সময় হয়ে উঠতেছে না তোকে বলার। এখন বলতেছি। আকাশ আয়নার সামনে দাঁড়িয়ে চুলগুলো আছড়াছে আর বলতেছে, হ্যাঁ আম্মু বলো, কি বলবে? আকাশ, বয়সটা তো দিন দিন বেড়েই চলেছে। তোর এখন একটা বিয়ে করিয়ে দেই। আমরাও তো সারাদিন বাসায় একা থাকি। আমাদের কি একটু আনন্দ করার দরকার নেই? আমাদের কি ইচ্ছে নেই যে আমাদের নাতি নাতনির সাথে খেলা করব? আম্মু, তুমি তো জানো আমি একটা মেয়েকে ভালোবাসতাম। মেয়েটা হঠাৎ করে কোথায় যে হারিয়ে গেল, তার সাথে আর যোগাযোগ করতে পারি নাই। আমি এখনো তার অপেক্ষা করতেছি, দেখি যদি ফিরে আসে। এইভাবে আর কতদিন অপেক্ষা করবি তুই বলতো আমাদের? সেই গত 3 বছর ধরে মেয়েটার জন্য অপেক্ষা করতেছিস। আমার তো মনে হয় না মেয়েটা আর ফিরে আসবে। যদি ফিরে আসতো তাহলে অবশ্যই তোর সাথে যোগাযোগ করতো, কিন্তু এখনো ফিরে আসে নাই। হ্যাঁ আম্মু, আমি জানি সে এখনো ফিরে আসে নাই। আর এই বছরটা অপেক্ষা করি। আর তো কয়েকটা মাস রয়েছে। কয়েকটা মাস দেখি, যদি না ফিরে আসে তাহলে না হয় আমাকে অন্য একটা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিও। ঠিক আছে, এই কথাটা যাতে তোর মনে থাকে। ঠিক আছে, মনে থাকবে। এই বলে আকাশ রেডি হয়ে চলে আসলো অফিসে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর সকল কর্মীরা আসতেই আকাশ সবাইকে নিয়ে বলতে লাগলো, আমরা সবাই এই তো জানি আমাদের অফিসে নতুন ম্যাডাম আসবে, মানে নতুন এমডি আসবে। এখন ওনাকে তো খুব ভালোভাবে সম্মান দিয়ে অফিসে প্রবেশ করাতে হবে। অফিসটা খুব সুন্দরভাবে সাজাতে হবে। এখন কে কিভাবে সাজাবে একটু বলেন তো আমাকে। আমিও দেখি যদি আপনাদের কথা অনুযায়ী সাজানো যায় কেমন সুন্দর হবে। সবাই এক এক করে বলতে লাগলো সবার কথা। সব শুনে আকাশ সবার কথার একটু একটু নিয়ে বাকিটা সব মিল করে সবাইকে বুঝিয়ে দিল। এইভাবে সাজালেই খুব সুন্দর হবে। আকাশ সবাইকে নিয়ে সবগুলো কাজ করে ফেল। দুপুরে খাওয়া দাওয়ার পর বাকি কাজগুলো শেষ করে সবাই বসে আছে। এমন সময় নীলার আব্বু এসে বলতে লাগলো, বাহ, খুব সুন্দরভাবে সাজিয়ে তো তোমরা সবাই। এটার জন্য তোমাদের সবাইকে ট্রিট দেবো আমার পক্ষ থেকে। তোমরা বাকি কাজ শেষ করো, আমি তোমাদের জন্য বাইরে থেকে ছোট ছোট গিফট নিয়ে আসি। ঠিক আছে স্যার, যান তাহলে আমরা বাকি কাজগুলো শেষ করে ফেলি। নীলার আব্বু চলে যেতেই শ্রেয়া, আকাশ এবং বাকি সবাই সবগুলো কাজ শেষ করে ফেল। সবগুলো কাজ শেষ করার পর বসে আছে। এমন সময় আকাশের ফোনটা বেজে উঠল। শ্রেয়া আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ ভাইয়া, আপনার ফোনটা বাজতেছে, রিসিভ করবো নাকি? হ্যাঁ, তুমি একটু রিসিভ করে বলে দাও যে আমি কাজে একটু ব্যস্ত আছি, পরে কল দিব। ঠিক আছে ভাইয়া, বলে দিতেছি। শ্রেয়া কলটা রিসিভ করতেই ওপাশ থেকে নীলা বলতে লাগলো, হ্যালো মিস্টার আকাশ, আপনি এখন কোথায় আছেন? আকাশ কোথায় আছে এটা আপনি জেনে কি করবেন? আর আপনি কে? আপনাকে তো ছিলাম না। আমাকে চিনবেন না আপনি? আমি হচ্ছি। আপনি কে? আর আপনি আকাশকে আর কল দিবেন না। আকাশ কিন্তু আমার বর। এই বলে শ্রেয়া কলটা কেটে দিল। কলটা কেটে দিতে আকাশ শ্রেয়ার কাছে এসব বলতে লাগলো, শ্রেয়াকে কল দিয়েছিল? জানি না, অচেনা একটা মেয়ে কল দিয়েছিল, নাম্বার তো সেভ করা নেই, তাই বলতে পারতেছি না। আমি তাকে বলে দিয়েছি যে আপনি কাজ করতেছেন। ও আচ্ছা, ধন্যবাদ তোমাকে বলার জন্য।
এই বলে আকাশ ফোনটার চেক না করে পকেটে ভরে নিল। এদিকে নীলা বিছানায় বসে মনে মনে বলতে লাগলো, আকাশ তো আমাদের অফিসে জব করে, সে তো এখনো মনে হয় অফিসে আছে, কিন্তু তার ফোন কোথায়? তাকে ফোন দিলে তো সে রিসিভ করতো, এই মেয়েটা কেন রিসিভ করলো? আর এই মেয়েটা কি? এইসব হাজার চিন্তা করতেছে নীলা। চিন্তা করতে করতে নীলা কল দিল মেঘলাকে। বেশ কিছুক্ষণ পর মেঘলা কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, কিরে মেঘলা, তুই না বলেছিলি আকাশ বিয়ে করেনি? তাহলে তার ফোন একটা মেয়ে রিসিভ করলো কেন? আর বললো যে আকাশ নাকি তার জামাই, তাকে ফোন না দিয়ে বিরক্ত করতাম। আরে আমি জানবো কি করে? তার সাথে তো আমি গত 7 মাস ধরে যোগাযোগই করি নাই। আর সে বিয়ে করলে তো নিশ্চয়ই আমাকে জানাতো, সে তো আমাকে জানায় নাই। আর আমার জানার মধ্যে সে এখনো বিয়ে করে নাই। তোকে হয়তো অন্য কেউ কিছু বলেছে, তুই আবারও আকাশের নাম্বারে কল দিয়ে দেয়, দেখবি এবার আকাশ কল রিসিভ করবে। মেঘলার কথা শুনে নীলা কলটা কেটে দিয়ে ফোন দিল আকাশকে। এবার আকাশ তার পকেট থেকে ফোনটা বের করে রিসিভ করে বলতে লাগলো, আপনাকে না বারণ করেছি আমাকে কল না দেওয়ার জন্য, তাহলে কল দিয়েছেন কেন? আপনি আর আমাকে কল দিবেন না, অযথা অচেনা মানুষকে ডিস্টার্ব করেন, রাখেন ফোন। এ বলে আকাশ কলটা কেটে দিল। দেখতে দেখতে বিকেল হয়ে আসলো। বিকেল 4টার দিকে অফিস ছুটি দিয়ে দিতেই সবাই চলে গেল যার যার বাড়িতে। এদিকে আকাশ চলে আসলো একটা ফুলের দোকানে। দোকানদারকে উদ্দেশ্য করে বলতে লাগলো, ভাই বড় দেখে একটা ফুলের তোড়া বানিয়ে রাখেন তো, সকাল 7টার দিকে আমি এসে নিয়ে যাব। আপনি সাদা গোলাপ আর লাল গোলাপ দিয়ে একটা বড় দেখে ফুলের তোড়া বানিয়ে রাখবেন, আর সাথে কিছু কাঠগোলাপ আছে, ওই কাঠগোলাপ দিবেন। আকাশ বলে তোরা অর্ডার দিয়ে চলে গেল বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। আকাশ সোজা চলে গেল তার রুমে। বেশ কিছুক্ষণ পর আকাশ ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। নিচে এসে তার আম্মুর পাশে বসে টিভি দেখতেছে। এমন সময় আকাশের আম্মু বলতে লাগলো, কালকে তো তোর নতুন বস আসবে, ঠিক মতো কাজ করিস, বসের কাছে বকা খাস না আবার। আম্মু সেই চিন্তা করো না, আমি বকা খাবো না, খাবার দাও, খাবার খেয়ে ঘুমিয়ে যাই, কালকে খাবার তাড়াতাড়ি যেতে হবে অফিসে। আচ্ছা খাবার টেবিলে গিয়ে বস, আমি খাবার দিতেছি। আর এখন তো বিকেল হয়েছে, তুই এখনই ঘুমিয়ে যাবি, রাতে তো ঘুম থেকে উঠে গেলে পরে আর ঘুমাতে পারবি না। হ্যাঁ এখন খাওয়া দাওয়া করে একটু বিশ্রাম নিব, বিশ্রাম নিতে নিতে রাত 8টা বেজে যাবে, পরে ঘুমিয়ে যাব। এই বলে আকাশ চলে আসলো খাবার টেবিলে। খাওয়া দাওয়া করে বসে আছে আকাশ। এমন সময় আবারও তার ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে সেই নাম্বার থেকে কল দিয়েছে। কলটা রিসিভ করে কথা বলতে লাগলো, আপনার কি লজ্জা শরম নেই? আপনি বারবার কল দিতেছেন কেন? আপনাকে এতবার বারণ করতেছি কল দিবেন না, কল দিবেন না, তবুও কল দিতেছেন। আমি কিন্তু পরে আপনার নাম্বারটা ব্লক করে দিব। ঠিক আছে, ব্লক করে দেন, পরে বুঝতে পারবেন ব্লক করে দেওয়ার শাস্তিটা। নীলার কথা শুনে আকাশ কলটা কেটে দিল। কল কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে রেখে দিল। রাত 9টা। আকাশ বিছানায় শুয়ে ফোনে রিলস দেখতেছে। রিলস দেখতে দেখতে ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকাল 5টা। ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে হালকা পাতলা নাস্তা করে চলে আসলো ফুলের দোকানে। ফুলের তোড়াটা নিয়ে চলে আসলো অফিসে। এসে দেখে সবাই চলে এসেছে। আগে আগে আকাশকে দেখে শ্রেয়া বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, আজকে এত দেরি হয়েছে কেন? স্যার তো তোমার কথা জিজ্ঞেস করছিল বারবার, আমি বলেছি চলে আসবে চলে আসবে, ওই তো স্যার চলে এসেছে। নীলার আপু আকাশের সামনে এসে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, দেরি হয়েছে কেন আসতে? স্যার বাসা থেকে একটু দেরি হয়ে গেছে বের হতে হতে, তাই আর কি একটু দেরি হয়ে গেছে। আর ম্যাডাম তো এখনো আসে নাই, আর কি কি করতে হবে আমাকে বলেন, আমি করতেছি। আর কিছু করতে হবে না তোমার, আমি ফোন দিয়েছিলাম, বলেছে যে চলে গেছে অফিসের সামনে, এখন শুধু দড়িটা টানিয়ে দাও তাহলেই হবে। আকাশ এবং বাকি সবাই দড়িটা টাঙ্গিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। এমন সময় একটা কালো গাড়ি অফিসের সামনে এসে দাঁড়ালো। দরজাটা খুলে নীলা গাড়ি থেকে নামতেই আকাশ নীলার কাছে ফুলের তোড়াটা এগিয়ে দিল। এদিকে নীলা ফুলের তোড়াটা হাতে নিয়ে চলে আসলো তার কেবিনে। বেশ কিছুক্ষণ পর পিয়ন এসে আকাশকে বলতে লাগলো, আকাশ, তোমাকে ম্যাডাম ডাকতেছে, বলেছে যে এখনই যাওয়ার জন্য।
ঠিক আছে, যাইতেছি। এই বলে আকাশ তাড়াতাড়ি করে চলে আসলো নীলার কেবিনের সামনে। দরজাটা হালকা ধাক্কা দিয়ে বাইরে থেকে আকাশ বলতে লাগলো, মে আই কাম ইন ম্যাম? ইয়েস কামিং। নীলা। এদিকে নীলা এতক্ষণ দেওয়ালের দিকে মুখ করে তাকিয়েছিল। আকাশ নীলার মুখটা দেখে নাই। নীলা আকাশের দিকে ঘুরতেই আকাশ অবাক হয়ে বলতে লাগলো, ম্যাডাম আমাকে ডেকেছিলেন? নীলা, তুমি? হ্যাঁ মিস্টার আকাশ, আপনি আমাকে চিনতে পারছেন? মানে তো 3 বছর পর কোথায় থেকে এসেছো? আর একটা তোমার আব্বুর কোম্পানি? হ্যাঁ মিস্টার আকাশ, এটা আমার আব্বুর কোম্পানি। কেন, আমাকে দেখে অবাক হয়েছেন? অবাক হবারই তো কথা। আপনাকে না বলে আমি হারিয়ে গিয়েছিলাম। তো আপনার বউ বাচ্চা কেমন আছে? জি আলহামদুলিল্লাহ ভালো আছে। এখন আমাকে কিসের জন্য ডেকেছেন এটা বলেন। এই অফিস করো, বউ বাচ্চা আছে এমন কোনো লোক এই অফিসে চাকরি করতে পারবে না। আপনি অফিস থেকে চলে যান, আপনাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এই নেন রিজাইন লেটার। ম্যাম, আমার তো এখনো বিয়ে হয় নাই। আমার বিয়ে হলে তো আপনি আমাকে বের করে দিতেন। তাহলে আমি যখন জিজ্ঞেস করলাম আপনার বউ বাচ্চা কেমন আছে, তাহলে আপনি বললেন কেন যে আপনার বউ বাচ্চাগুলো ভালো আছে? মস্করা করেন আমার সাথে? মস্করা কিন্তু আমি একদম পছন্দ করি না। সত্যি করে বলেন, আপনি বিয়ে করেছেন নাকি বিয়ে করেন নাই? আমি এখনো বিয়ে করি নাই ম্যাম। আর আমাকে কিসের জন্য ডেকেছেন এটা একটু বলেন। আমার কেবিনে অনেকগুলো ফাইল রাখা আছে, ওইগুলোর কাজ করতে হবে আজকে সারা দিনে। কাজ করতে পারবেন অনেক। তার আগে বলেন আপনি এখন কার সাথে রিলেশনে আছেন? গতকালকে ফোন দিয়েছিল, একটা মেয়ে কল রিসিভ করেছিল, বলেছে যে সে আপনার বউ। আমি সত্যি বলতেছি ম্যাডাম, আমি এখনো বিয়ে করি নাই। আর গতকালকে মনে হয় শ্রেয়া কল ধরেছিল, সে হচ্ছে আমার কলিগ। সে হয়তো উল্টাপাল্টা আপনাকে বলেছে। প্লিজ ম্যাম, আমাকে অফিস থেকে বের করে দিবেন না। আমাকে অফিস থেকে বের করে দিলে অনেক বড় সমস্যা হয়ে যাবে। আমি এখন অন্য অফিসে চাকরি নিতে গেলে অনেকটা সময় লাগবে। আপনি অফিসে থাকতে পারবেন, আমার কথা মানতে হবে সব সময়। যদি মানতে পারেন তাহলে অফিস থাকতে পারবেন। জি ম্যাম, আমি আপনার কথা মানতে রাজি আছি। বলেন কি করতে হবে আমাকে? তেমন কিছু না, আপনি আমার পা পানি দিয়ে ধুয়ে তারপরে এই পানিটা খাবেন। নীলার কথা শুনে আকাশ মাথা নিচু করে ফেল। আকাশের মাথা নিচু করে ফেলা দেখে নীলা বলতে লাগলো, নিশ্চয়ই আপনি পারবেন না, তাই না? না পারলে বলতে পারেন, আমি আপনার জায়গায় অন্য একজনকে বসাবো। না ম্যাম, আমি পারবো। আপনি বসেন, আমি পানি নিয়ে আসতেছি। আকাশ চলে গেল পানি আনার জন্য। আকাশ নীলাকে আগে থেকেই চিনে। কিভাবে চিনে চলেন আমরা ফ্ল্যাশব্যাকে যাই। 3 বছর আগে ফ্ল্যাশব্যাক। নীল, আমরা তো আর এই কলেজে 2 বছর আছি। 2 বছর পর তো আমি যে কোনো একটা মাল্টিপ্ল্যান কোম্পানিতে জয়েন করব। তখন আমি তোমাকে বিয়ে করে নিব। আমাকে বিয়ে করতে কোনো সমস্যা হবে না তো? না আকাশ, আমার কোনো সমস্যা হবে না। সমস্যা হলে তো আমি তোমাকে বলবো। তবে আকাশ, আমি যদি হঠাৎ করে হারিয়ে যাই তখন কি আমাকে তুমি খুঁজবে? মানে তুমি কি বোঝাতে চাইছো নীলা তুমি হঠাৎ হারিয়ে যাবে? মানে কেন, তুমি কোথায় যাবে হঠাৎ? আরে কোথাও যাব না, এমনি মজা করলাম তোমার সাথে, দেখলাম তুমি কি বলো। আচ্ছা এখন তাহলে আমি বাসায় চলে যাই, বিকালে এসেছি। কলেজ তো সে কখন ছুটি দিয়েছি। ঠিক আছে, যাও তাহলে তুমি বাসায়। আমিও বাড়িতে যাই। বিকেল 5টা বেজে গেছে। বাড়িতে যাইতে যাইতে 6টা বেজে যাবে। এই বলে আকাশ নীলার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলো বাসায়। এদিকে নীলা তার বাসায় গিয়ে কলিং বেল দিতেই তার আম্মু এসে দরজা খুলে দিল। নীলাকে দেখে বলতে লাগলো, কিরে নীলা, তুই প্রতিদিন এত দেরি করে আসিস কেন? তোদের কলেজ তো বিকাল 4টা বাজে ছুটি হয়ে যায়, তাহলে এত দেরি হয় কেন আসতে? আম্মু বন্ধু বান্ধবদের সাথে বসে একটু আড্ডা দিই, সেটার জন্য আর কি দেরি হয়ে যায়। ও আচ্ছা, যা ফ্রেশ হয়ে আয়, আমি টেবিলে খাবার দিতেছি। ঠিক আছে আম্মু, আমি ফ্রেশ হয়ে আসতেছি, তুমি খাবার রেডি করো। এই বলে নীলা চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে নিচে এসে দেখে তার আম্মু খাবার রেডি করে বসে আছে। নীলা খাবার খাইতেছে। এমন সময় তার আম্মু বলতে লাগলো, নীলা, তোকে কালকে অস্ট্রেলিয়া যেতে হবে। ওইখানে তোকে পড়ালেখা করতে হবে। বাংলাদেশে তুই আর পড়ালেখা করতে পারবি না। নীলা খাবার মুখে দিতে যাবে, এমন সময় তার মায়ের মুখে এই কথা শুনে নীলা খাবারটা মুখে না দিয়ে বলতে লাগলো, হঠাৎ আম্মু তুমি
এসব কথা বলতেছো কেন? আমি কি এমন করেছি যে আমাকে অস্ট্রেলিয়া পাঠাচ্ছ? আমি তো এখানে খুব ভালোভাবে পড়ালেখা করতেছি। আমার পড়ালেখা তো কোনো সমস্যা হচ্ছে না। তোর পড়ালেখা আরো ভালো করার জন্য তোকে তোর আব্বু অস্ট্রেলিয়া পাঠাচ্ছে, তোর মামার কাছে। ওইখানে থেকে তুই পড়ালেখা কমপ্লিট করে এরপর দেশে আসবি। আমি যাব না অস্ট্রেলিয়ায়। আমি দেশে পড়ালেখা করব। ওইখানে আমার ভালো লাগে না, আর তার জন্যই তো চলে এসেছিলাম। এখন আবার আমাকে পাঠাচ্ছ অস্ট্রেলিয়া? আমি যাব না। যাবি না বললেই হলো নাকি? তোর যেতে হবে। সকল কিছু ব্যবস্থা করে রেখেছি, তোর যেতে হবে। আর তুই এখন থেকে কোনো ফোন চালাতে পারবি না। আজকে রাতে 9:45-এ তোর ফ্লাইট, খাওয়া দাওয়া করে এরপর তাড়াতাড়ি রেডি হয়ে নে, বিমানবন্দরে যেতে হবে। আব্বু, আমি বলেছি তো আমি বাংলাদেশ ছেড়ে কোথাও যাব না। আমি বাংলাদেশে লেখাপড়া করব। আমি বাইরের দেশে লেখাপড়া করব না। বাইরের দেশে লেখাপড়া করবি না তো কি করবি? তোর লেখাপড়া করতে হবে। বাইরের দেশে গিয়ে আমি তোকে দেশে রাখবো না। তোকে আধা ঘন্টার টাইম দিলাম, খাওয়া দাওয়া তাড়াতাড়ি শেষ করে ব্যাগ গুছিয়ে নে। এই বলে নীলার আব্বু নীলার ফোনটা নিয়ে চলে গেল সোফায়। এদিকে নীলা খাওয়া দাওয়া না করে তার রুমে এসে বিছানায় শুয়ে শুয়ে কান্না করতে লাগলো। প্রায় 15 মিনিট পর নীলার আব্বু নীলার রুমের সামনে এসে বলতে লাগলো, আর 15 মিনিট সময় আছে। 15 মিনিটের ভিতর রেডি হয়ে তাড়াতাড়ি বাইরে আয়, আমি তোর জন্য ওয়েট করতেছি। এ বলে নীলার আব্বু চলে গেল ওইখান থেকে। গাড়িতে এইদিকে নীলা কান্না করতে করতে মনে মনে বলতে লাগলো, আমি যদি এখন আকাশের সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারতাম, তাহলে আকাশ নিশ্চয়ই আমাকে এখান থেকে নিয়ে যাইতো। আমি তো কারোর সাথে যোগাযোগ করতে পারবো না। আমার হাতে তো ফোন নেই। মেঘলার সাথে যোগাযোগ করলে মেঘলা তো কিছু একটা করতে পারতো, কিন্তু কিভাবে করব? এই সব কিছু ভাবতে ভাবতে নীলা তার জামা কাপড় এবং অন্যান্য জিনিস ব্যাগের ভিতর ভরতে লাগলো আর কান্না করতে লাগলো। বেশ কিছুক্ষণ পর নীলা রেডি হয়ে চলে আসলো নিচে। কান্না করার কারণে নীলার চোখ লাল হয়ে আছে। নীলা তার আম্মুকে কিছু না বলে চলে আসলো বাহিরে। গাড়িতে উঠে পড়তেই তার আব্বু তার হাতে পাসপোর্ট এবং টিকিট দিয়ে বলতে লাগলো, শোন, এই হচ্ছে টিকিট আর এই হচ্ছে তোর পাসপোর্ট। ভিতরে গিয়ে সবকিছু লেখা থাকবে। ওইখান থেকে সবকিছু করে এরপর বিমানে চলে যাবি। অস্ট্রেলিয়া যাওয়ার পর তোর মামা তোকে এসে রিসিভ করবে। আমি তোর মামাকে বলে দিয়েছি। তোর মামা বলেছে যে তোকে এসে নিয়ে যাবে। নীলা কোনো কথা বলতেছে না, চুপচাপ বসে আছে। এদিকে নীলার আব্বু নীলাকে নিয়ে চলে আসলো বিমানবন্দরে। নীলা বিমানবন্দরে ভিতর ঢুকে একজন লোককে বলতে লাগলো, ভাই, আপনার ফোনটা কি একটু দেওয়া যাবে? আমি একজনকে ফোন করব। আমার কাছে ফোন নেই। নীলা আকাশকে কল দিতেই আকাশের কল বন্ধ। এদিকে আকাশ বাড়ি ফিরে তার ফোন বিছানার উপর রেখে ফ্রেশ হয়ে চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে টিভি দেখে দীর্ঘ 2 ঘন্টা পর রুমে আসলো। রুমে এসে দেখে তার ফোনে চার্জ নেই। এটা দেখে আকাশ বলতে লাগলো, হায় আল্লাহ, ফোনে তো চার্জ নেই। 1% তো নীলাও কল দিয়েছে নাকি কল দেয় নাই, বুঝবো কি করে? তাড়াতাড়ি চার্জে দেই, নীলা আবার কল দিবে। এইভাবে আকাশ তাড়াতাড়ি করে তার ফোন চার্জে দিল। এইদিকে নীলা দীর্ঘ 20 মিনিট ট্রাই করার পর আকাশের কল বন্ধ পেল। নীলা ফোনটা ছেলেটাকে দিয়ে বলতে লাগলো, ধন্যবাদ ভাইয়া। নীলা ইমিগ্রেশন এবং অন্যান্য যা কিছু ছিল সবকিছু শেষ করে সোজা চলে এসেছে বিমানে। 9:05 বিমান আকাশে উড়াল দিল। এদিকে আকাশ তার ফোনটা অন করতে প্রায় হাজার হাজার কল আসতে লাগলো। এটা দেখে আকাশ তাড়াতাড়ি করে নাম্বারটা চেক করলো। অচেনা নাম্বার থেকে এতগুলো কল এসেছে দেখে আকাশ ওই নাম্বারে কল দিল। কল দিতেই ওই নাম্বারটা এখন বন্ধ বলতেছে, কারণ বিমান তো আকাশে উড়ে গেছে। এটার জন্য বাংলাদেশি নেটওয়ার্ক আর পাওয়া যায় না। আকাশ কয়েকবার ট্রাই করার পরও ওই নাম্বারে কল ঢুকে নাই। এইদিকে আকাশ নীলার নাম্বারে কল দিল, কিন্তু নীলার নাম্বারও বন্ধ। এটা দেখে আকাশ মনে মনে বলতে লাগলো, কি ব্যাপার, নীলার নাম্বার তো কখনো বন্ধ থাকে না, হঠাৎ নীলার নাম্বার বন্ধ কেন দেখাচ্ছে? নিশ্চয়ই ওর ফোনে চার্জ নেই, হয়তো চার্জে দিয়েছে। আমি আরো কিছুক্ষণ অপেক্ষা করি, সে নিশ্চয়ই কল দিবে। আমাকে কল না দিলে তো সে ঘুমাতে পারবে না। এই বলে আকাশ দীর্ঘ 2 ঘন্টা অপেক্ষা করার পর যেহেতু নীলা কল দিতেছে না, এটা দেখে আকাশ ফোন দিল মেঘলাকে। বেশ কিছুক্ষণ পর মেঘলা কলটা রিসিভ করতে আকাশ বলতে লাগলো, কিরে মেঘলা, নীলার ফোন বন্ধ কেন? তুই একটু নীলাকে কল দিয়ে দেখ তো, সে ফোন ধরতেছে না কেন? আমি তো
অনেকবার কল দিয়েছিলাম একটু আগে, কিন্তু তার ফোন বন্ধ বলেছে। আমার নোটের খাতাটা তো তার কাছে, সে তো কোনোদিন ফোন বন্ধ করে না, তাহলে আজ হঠাৎ তার ফোন বন্ধ কেন? আমারও তো এটাই প্রশ্ন, সে তো কোনোদিন ফোন বন্ধ করে না, হঠাৎ ফোন বন্ধ করে রাখলো কেন? আমি তো এটা বুঝতেছি না। হয়তো তার ফোনে চার্জ নেই, সে ফোনে চার্জ রেখে ঘুমিয়ে গেছে। আচ্ছা, কালকে কলেজে আসিস, এরপর না হয় কালকে রাতেই দেখা হবে। এখন ঘুমিয়ে যা, রাত অনেক হয়েছে। আকাশ মেঘলার কথা শুনে ঘুমেতে সে পাড়ি জমালো। এদিকে নীলা দীর্ঘ 12 ঘন্টা পর চলে আসলো আমেরিকা। এয়ারপোর্টে নেমে সবকিছু শেষ করে বাহিরে আসতেই তার মামা তাকে নিয়ে চলে আসলো বাসায়। নীলা বাড়িতে আসতেই নীলার মামাতো বোন রাইসা বলতে লাগলো, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হয়েছে। সেই কবে তুমি এই আমেরিকা থেকে বাংলাদেশে গিয়েছো, এরপর আর তো সামনাসামনি দেখা হয়নি, সবসময় ফোনে কথা হয়েছে। রাইসার কথা শুনে নীলা কোনো কিছুই বলল না। নীলা চলে গেল তার রুমে। এতে দেখে রাইসা তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার আপু, নীলা আপুর মুখ এইরকম হয়েছে কেন? আর চোখগুলো এত ফুলে গেছে কেন? নিশ্চয়ই তো কান্না করেছে। নীলা তার রুমে এসে দরজাটা লাগিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে নীলা টের পেল না। অন্যদিকে আকাশ সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি করে চলে আসলো কলেজে। আম গাছের নিচে বসে আছে আকাশ আর মেঘলা, কিন্তু নীলার আসার কোনো খবর নেই। এটা দেখে আকাশ বলতে লাগলো, মেঘলা নীলার নিশ্চয়ই কোনো কিছু হয়েছে। সে তো ফোন বন্ধ করে না কখনো, আর হঠাৎ করে কলেজে আসা বন্ধ করে দিয়েছে কেন? তোর কাছে কি নীলার আব্বু বা নীলার আম্মুর নাম্বার আছে? যদি থাকে একটু কল দিয়ে জিজ্ঞেস করো না প্লিজ, আমার ভালো লাগতেছে না। প্লিজ একটু জিজ্ঞেস করো। আচ্ছা, আমি জিজ্ঞেস করতেছি, তুই এত চিন্তা করিস না। হয়তো সে অসুস্থ, এটার জন্যই সে ফোন রিসিভ করতেছে না। আমি তার আম্মুর কাছে ফোন দিতেছি, দেখি তার আম্মু কি বলে। এ বলে মেঘলা নীলার আম্মুর কাছে ফোন দিতেই ওপাশ থেকে নীলার আম্মু কলটা রিসিভ করে বলতে লাগলো, হ্যালো মেঘলা, হঠাৎ এই সকালবেলায় ফোন দিয়েছো, কিছু দরকার নাকি? আন্টি, গতকালকে রাত থেকে নীলার ফোন বন্ধ পাচ্ছি। নীলার কি কিছু হয়েছে? সে তো কখনো তার ফোন বন্ধ করে রাখে না। না, তার তো কিছুই হয় না। একটু আগে তো কলেজের জন্য বের হয়ে গেছে, বলেছে যে তার ফোনটা নাকি পানিতে পড়ে নষ্ট হয়ে গেছে। কেন, সে কি কলেজে যায় নাই? না, সে তো এখনো কলেজে আসেনি। আচ্ছা আন্টি, সে কলেজে আসলে আমি আপনাকে ফোন দিয়ে জানিয়ে দিব। এখন ফোন রাখলাম। এই বলে মেঘলা কলটা কেটে দিয়ে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, নীলা নাকি কলেজে এসেছে, কিন্তু তাকে তো আমরা খুঁজেও পাচ্ছি না। চল তো ক্লাসে গিয়ে দেখি সে ক্লাসে আছে নাকি। এই বলে মেঘলার আকাশ চলে আসলো ক্লাসরুমে। এসে দেখে ক্লাসরুমে নীলা নেই। আকাশের অনেক চিন্তা হচ্ছে। আকাশ ক্লাস না করে বের হয়ে গেল বাইরে। বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও নীলাকে পেল না। সন্ধ্যায় আকাশ বাড়ি ফিরতেই আকাশকে দেখে তার আম্মু বলতে লাগলো, কি রে আকাশ, তোর কি হয়েছে? তোর এই অবস্থা হয়েছে কিভাবে? মুখ শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছে। আর তুই কি নিয়ে চিন্তা করতেছিস, বল আমাকে। আম্মু, আমি একটা মেয়েকে ভালোবাসি। ওই মেয়েটাকে গতকালকে রাত থেকে ফোন দিতেছে, কিন্তু সে ফোন রিসিভ করতেছে না। তার ফোন নাকি নষ্ট হয়ে গেছে। সকালে তার আম্মুর কাছে ফোন দেওয়া হয়েছে। ওনার আম্মু বলেছে যে সে নাকি কলেজে এসেছে, কিন্তু আমি পুরো এলাকা তো নতুন করে খুঁজেছি, তাকে পাই নাই। এখন আমি কি করব আম্মু? তোমরা প্লিজ ওই মেয়েটাকে খুঁজে এনে দাও। আচ্ছা, তুই কোনো চিন্তা করিস না, তুই এখন রুমে যা, আমরা দেখতেছি বিষয়টা। মেয়েটা কোথায় আছে, আমরা তাকে খুঁজে নিয়ে আসতেছি। আকাশ চলে আসলো তার রুমে। ফ্রেশ হয়ে বসে আছে নীলার ফোনের অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর চলে আসলো নিচে। খাওয়া দাওয়া করে সোফায় বসে আছে। এদিকে আকাশের আম্মু ওই মেয়েটার বাড়ির ঠিকানা নিয়ে চলে গেল ওই বাড়িতে। কলিং বেল দিতে নীলার আম্মু এসে দরজা খুলে দিল। আকাশের আম্মুকে দেখে বলতে লাগলো, কে আপনি, এখানে কি চাই? আমাকে আপনি চিনবেন না। নীলা কোথায়? নীলাকে একটু ডেকে দেন তো, তার সাথে আমার কথা আছে। নীলা তো এখানে নেই, নীলা চলে গেছে আমেরিকায় ভালো পড়ালেখা করার জন্য, সেইখানে চলে গেছে, সে আর কখনো আসবে না। ও আচ্ছা, তাহলে তার ফোন নাম্বারটা দেন,
তার সাথে একটু যোগাযোগ করব, আমি অনেক জরুরি দরকার। তার কাছে ফোন নেই, তাই আমরা যোগাযোগ করতে পারতেছি না। যদি যোগাযোগ করতে পারি তাহলে আপনাকে জানাবো। আপনি আপনার ফোন নাম্বার দিয়ে যান। এই নেন আমার ফোন নাম্বার। যদি নীরার সাথে কোনোভাবে যোগাযোগ হয় তাহলে আমাকে অবশ্যই ফোন দিয়ে জানাবেন আর নাম্বারটা দিবেন। এই বলে আকাশের আম্মু ওইখান থেকে চলে আসলো বাহিরে। একটা রিক্সা নিয়ে রিক্সায় উঠে পড়লো। রিক্সায় উঠে মনে মনে বলতে লাগলো, আকাশ যদি জানতে পারে মেয়েটা পড়ালেখার জন্য আমেরিকা চলে গেছে তাহলে তো সে পুরো মরার মতো অবস্থা হয়ে যাবে। তাকে এটা বলা যাবে না, তাকে কোনো রকম বুঝিয়ে সুঝিয়ে রাখতে হবে। এসব বলতেছে আকাশের আম্মু বেশ কিছুক্ষণ পর চলে আসলো বাসায়। কলিং বেল দিতেই আকাশ এসে দরজা খুলে দিল। তার আম্মুকে দেখে বলতে লাগলো, আম্মু, নীলার খোঁজ পেয়েছো নাকি? সে এখন কোথায় আছে? সে কি করে? তোর ফোন নষ্ট হয়ে যাওয়ার কারণে সে তোর সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, আর সে এখন তার মামার বাড়িতে আছে বলেছে যে কিছুদিন তার মামার বাড়িতে থেকে এরপর আসবে এখানে। তাহলে তার ফোন নাম্বারটা নিয়ে আসতে। তার ফোন নাম্বার পাই নাই, তার ফোন নেই। তার মামার ফোন দিয়ে কথা বলেছে নীলা। আর তুই এত চিন্তা করিস না, সে তো দেশেই আছে। তুই ঠিক মতো লেখাপড়া করতে থাক, এত চিন্তা করে লাভ নেই। আকাশের মন মানতেছে না। সে বারবার নীলার কাছে যাবে এসব বলতেছে তার আম্মুর কাছে। দেখতে দেখতে এইভাবে কেটে গেল একটি মাস। আকাশ পুরো পাগল প্রায় অবস্থা। কলেজ মাঠে বসে আছে, এমন সময় মেঘলা বলতে লাগলো, দেখ আকাশ, তার যদি তোকে ভালো লাগতো তাহলে নিশ্চয়ই সে তোর সাথে যোগাযোগ করতো, কিন্তু তোকে তার আর ভালো লাগে না। এটার জন্যই তোর সাথে যোগাযোগও করে না আর কলেজেও আসে না। তুই কেন মেয়েটার জন্য এত কান্না করতেছিস? কান্না করে করে নিজের চেহারার কি হাল করেছিস। আর তুই কান্না করবি না, কখনো তুই তাকে ভুলে যা। সে তার নিজের জন্য যোগ্য কাউকে খুঁজে নিয়েছে। না রে মেঘলা, আমি তাকে বলতে পারবো না। তাকে বলার সাধ্য আমার নেই। আমি তাকে খুব ভালোবাসি রে। আমাদের গত 2 বছরের রিলেশন, সে হঠাৎ এরকম করলো আমার সাথে। সে না তো তোর সাথে যোগাযোগ করছে, না তো আমার সাথে যোগাযোগ করছে। দুইজনের কাছ থেকেই একজনের সাথে যোগাযোগ করলেও তো বোঝা যেত সেই সমস্যায় আছে। এটার জন্য আসতেছে না বা তোর সাথে দেখা করতে পারতেছে না, কিন্তু সে কারোর সাথেই যোগাযোগ করতেছে না। দেখ, আমি যেটা বলি সেটা কর। তুই নীলাকে ভুলে যা। নীলা তোর যোগ্য না। আকাশ বেশ কিছুক্ষণ কান্না করার পর মেঘলার সাথে চলে আসলো ক্লাসরুমে। এভাবে আকাশ প্রতিদিন প্রায় নীলার জন্য কান্না করে, কিন্তু নীলা আর ফিরে আসে না। দেখতে দেখতে 3 বছর হয়ে গেল। 3 বছর পর নীলা ফিরে এসেছে, তাও আবার আকাশের অফিসের বস হয়ে। চলেন এখন বর্তমানে ফিরে যাই। অতীত তো দেখলেন, অতীত আর বলা যাবে না। বর্তমান নীলা তার কেবিনে বসে কাজ করতেছে। এইদিকে আকাশ তার কেবিনে বসে বসে মনে মনে বলতে লাগলো। এসব কথা বলতেছে আকাশ তার মনে মনে। দেখতে দেখতে দুপুর হয়ে আসলো। দুপুরে সবাই খাবার খাওয়ার জন্য খাবার নিয়ে চলে এসেছে ক্যান্টিনে। আকাশ খাবার নিয়ে নীলার রুমের সামনে দিয়ে যাবে, এমন সময় নীলা আকাশের হাত ধরে টান দিয়ে আকাশকে তার কেবিনের ভিতর। মিস্টার আকাশ, আপনি এখন আমার সাথে খাবার খাবেন, এখানে বসেন। সরি ম্যাডাম, আমার স্ট্যাটাস আর আপনার স্ট্যাটাস এক না। আপনি হচ্ছেন আমার বস, আমি আপনার সাথে বসে কিভাবে খাবার খাবো? আর এটা যদি হঠাৎ বাইরে কোনো লোক দেখে তাহলে কি বলবে? বলবে যে ম্যাডাম অফিসে এসেছে, এখনই ম্যাডামকে পটানোর চেষ্টা করতেছে। যে যা ভাবার ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। আমি আপনাকে বলেছি আমার সাথে বসে খাবার খাওয়ার জন্য, তার মানে আপনি আমার সাথে বসে খাবার খাবেন, নাহলে চাকরি থেকে বরখাস্ত করে দিব। ঠিক আছে, যেন আমি আপনার চাকরি করব না, আমি নিজেই রিজাইন দিয়ে চলে যাইতেছি। আকাশের কথা শুনে নীলা আকাশের শার্টের কলার ধরে টেনে একেবারে তার মুখের কাছে নিয়ে এসে দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, আমি যেহেতু একবার বলেছি আমার সাথে খাবার খেতে হবে, তার মানে আমার সাথেই খাবার খেতে হবে। আর একটা বেশি কথা বললে কোলা টিপে মেরে ফেলবো। এই বলে আকাশ তার খাবারের বাড়িটা টেবিলের উপর রেখে চলে আসলো তার কেবিনে। ব্যাগপত্র নিয়ে অফিস থেকে বের হয়ে গেল আকাশ। এদিকে নীলা রাগে ফুঁসতে ফুঁসতে আকাশকে বকা দিতে লাগলো, কুত্তার বাচ্চা, বিলের বাচ্চা, এতদিন পর তোকে কাছে পেয়েছি, তুই কেন আমার থেকে দূরে সরে যাওয়ার চেষ্টা করতেছিস? তোর অভিমান আমি বের করতেছি, দাঁড়া। পিয়ন চাচা, এদিকে আসেন তো। জি ম্যাডাম, বলেন। আপনি একটু আকাশকে বলেন তো আমার কেবিনে আসার জন্য।
উনি ওনার খাবার বাটিটা এখানে রেখে চলে গেছেন, বলেন এটা নিয়ে যাওয়ার জন্য। আকাশ স্যার তো বের হয়ে গেছে অফিস থেকে। মনে হচ্ছে তো আকাশ স্যার খুব রেগে আছে। মানে উনি অফিস থেকে বের হয়ে যাবে কেন? ওনার কাজ আছে। উনি কেন অফিস থেকে বের হয়ে যাবে? ওনাকে ফোন দিয়ে বলেন ম্যাডাম বলেছে যে এক্ষুনি আসার জন্য। ম্যাডাম, ওনার নাম্বার তো আমার কাছে নেই, আপনি ল্যান্ডলাইন দিয়ে ফোন দেন, উনি ফোন রিসিভ করবে। পিয়নের কথা শুনে নীলা ল্যান্ডলাইন দিয়ে আকাশকে ফোন দিতেই আকাশ ফোনটা রিসিভ করলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি তোমার স্যার না, আমি তোমার ম্যাডাম। তুমি কোথায় আসো? এখন অফিসে আসো। আর তুমি না বলে অফিস থেকে বের হয়ে গেছো কেন? তোমাকে অধিকার কে দিয়েছে? আমি আর ওই অফিসে চাকরি করব না, এটার জন্য আমি বের হয়ে এসেছি। 20 মিনিট সময় দিলাম, 20 মিনিটের ভিতরে অফিসে আয়, নাহলে আমি সোজা তোর বাড়িতে চলে যাব। বাড়িতে চলে গেলে বুঝতে পারতেছিস কি হতে পারে। এই বলে নীলা ফোনটা কেটে দিল। ফোনটা কেটে দিয়ে নীলা বসে আছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আসলো। আকাশ কেবিনের ভিতর ঢুকতেই নীলা তার চেয়ার থেকে উঠে এসে দরজাটা লাগিয়ে দিয়ে আকাশের কাছে এসে নীলা তার ঠোঁটের সাথে আকাশের ঠোঁট একত্রিত করে বারবার কামড় দিতেছে। নীলা এইদিকে আকাশ নীলাকে সরানোর চেষ্টা করতেছে, কিন্তু নীলা কোনোভাবেই ছাড়তেছে না আকাশকে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর নীলা আকাশকে ছেড়ে দিয়ে বলতে লাগলো, চুপচাপ খাবার খেয়ে তুমি তোমার কেবিনে গিয়ে বসো। আর সরি, আমি তোমাকে না বলে অস্ট্রেলিয়া চলে গিয়েছিলাম ওখানে পড়ালেখা করার জন্য। আপনি কে? আপনাকে চিনি না। আপনি আমার বস, আমি এটা জানি, এর বাহিরে আমি আর আপনাকে চিনি না। আর একটা কথা, আমাকে যদি আপনার অফিসে রাখতে হয় তাহলে আপনি আমার সাথে এই রকম ব্যবহার করতে পারবেন না। যদি এরকম ব্যবহার করেন তাহলে আমি বড় স্যারের কাছে বলে দিব আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন। ঠিক আছে, বলে দিস, দেখবো নে তোর বড় স্যার আমাকে কি বলে। তোর অনেক সাহস হয়ে গেছে তাই না? আমার মুখের উপরে কথা বলিস। আগে তোর টু শব্দ করার আগেও আমার কাছ থেকে অনুমতি নিতি। হ্যাঁ, আগে আপনি কি ছিলেন আর এখন আপনি কি ছিলেন এটা ভিন্ন। আর আমি এখন খাবার খাবো না, আমি আমার কেবিনে গেলাম। খাবারটা এক সাইডে রেখে দেন, অফিস ছুটির পর আমি নিয়ে যাব। এ বলে আকাশ চলে আসলো তার কেবিনে। চুপচাপ বসে কাজ করতেছে। বেশ কিছুক্ষণ পর সে আসলো, আকাশের দিকে তাকিয়ে বলতে লাগলো, কি ব্যাপার আকাশ, তোমার ঠোঁটে লিপস্টিক কেন? নিশ্চয়ই কেউ তোমাকে ঠোঁটে লিপ কিস করেছে। শ্রেয়া, তুমি কি পাগল হয়ে গেছো? আমার ঠোঁটে কি লিপ কিস করবে এই অফিসের মধ্যে? তাহলে তোমার ঠোঁটে লিপস্টিক কেন? এটা লিপস্টিক না, এটা ললিপপের দাগ। ওই দেখো ললিপপের কাঠি। হ্যাঁ বুঝলাম। আর তুমি খাবার খাও নাই কেন? তোমার খাবার কোথায়? খাবার আনো নাই আজকে? হ্যাঁ, খাবার এনেছিলাম, কিন্তু ম্যাডামের কেবিনে রেখে এসেছি। আমি এখন খাবার খাবো না। শ্রেয়া কিছু না বলে চলে আসলো নীলার কেবিনে। নীলাকে উদ্দেশ্য করে শ্রেয়া বলতে লাগলো, ম্যাডাম, আকাশের খাবারের বাটিটা কোথায়? আমাকে দেন তো। ওনার খাবারের বাটি তুমি নিয়ে গিয়ে কি করবে? ওনাকে বলে এসো নিয়ে যাওয়ার জন্য। আমি আমার জামাইকে খাইয়ে দিব, তাই তো খাবারের বাটিটা চাইছি। আর আপনি দিবেন না কেন? ওনাকে আসতে হবে কেন আপনার কেবিনে? এটা অফিস, এটা তোমার বাড়ি না যেখানে যা ইচ্ছে তাই করতে পারবে। যা ইচ্ছে তাই করতে হলে পার্কে গিয়ে করো, কারো আপত্তি নেই। আমার অফিসে এসব চলবে না। আমি আপনাকে খাবার বাটিটা দেওয়ার জন্য বলেছি, বাটিটা দেন। আপনি বস হয়েছেন তো কি হয়েছে? আপনার মুখের উপর কি দুইটা কথা বলা যাবে না? অবশ্যই বলা যাবে। আপনি তাড়াতাড়ি খাবারের বাটিটা দেন। নীলা শ্রেয়াকে খাবারের বাটিটা দিয়ে দিতেই শ্রেয়া খাবারের বাটিটা নিয়ে চলে আসলো আকাশের কেবিনে। টেবিলের উপরে বসে শ্রেয়া খাবারের বাটিটা খুলে আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ হাঁ করো, আমি খাইয়ে দিতেছি। শ্রেয়ার কথা শুনে আকাশ কিছুটা অবাক হলো, কিন্তু কিছু বলল না। আকাশ হাঁ করতেই শ্রেয়া খাইয়ে দিতে লাগলো। এদিকে নীলা তার কেবিন থেকে সবকিছু দেখতেছে আর জ্বলতেছে। কুত্তার বাচ্চা, কত বড় সাহস যে আমার হাতে খাবার খায় নাই, ওই মেয়ের হাতে খাবার খাইতেছে। খাবার খাওয়া শেষ কর, এরপর তোর ব্যবস্থা করতেছি। এই বলে নীলা চুপচাপ দেখতে লাগলো ওদের কাণ্ড কারখানা। বেশ কিছুক্ষণ পর শ্রেয়া আকাশকে খাবার খাইয়ে দিয়ে চলে গেল তার কেবিনে। দীর্ঘ 20 মিনিট পর নীলা আকাশকে ডাক দিতেই আকাশ চলে আসলো নীলার কেবিনে। আকাশের চোখের দিকে তাকিয়ে নীলা বলতে লাগলো, আমি যখন বলেছিলাম
আমি খাবার খাইয়ে দিই? আমাকে তো বারণ করেছিলি। ওই মেয়েটা বলার সাথে সাথে তুই খাবার খেয়ে নিয়েছিস। বাহ, খুবই ভালো। মেয়েটা তোমার কি হয়, গার্লফ্রেন্ড নাকি বউ? এটা আপনার না জানলেও চলবে। কাজের কথা যদি থাকে তো কাজের কথা বলেন, এসব বলার দরকার কি আপনার? আমরা বাহিরে কি করতেছি কি না করতেছি এসব আপনার জানার দরকার নেই। মুখের উপরে দরকার করিস কেন? তোর কাল থেকে অফিসে আসার দরকার নেই, তুই বাড়িতে থাক। মাসে মাসে তোর অ্যাকাউন্টে আমি টাকা পাঠিয়ে দিব, তবুও তুই অফিসে আসতে পারবি না। আমি কারো কাছ থেকে এইভাবে টাকা নেই না। আমি কাজ করি, এরপরে নিজে উপার্জন করে টাকাটা নিই। আপনার যদি এসব দেখাতে অসুবিধা হয় তাহলে আমাকে অফিস থেকে বের করে দেন, আমি অন্য অফিসে চাকরি নিয়ে নিব। দেখ আকাশ, আমি আজকে প্রথম অফিসে এসেছি, আমার মাথাটা গরম করাস না। আমার মাথাটা গরম করলে আমি কি করব তা নিজেও জানি না। আকাশ চুপচাপ দাঁড়িয়ে রইল ওইখানে। এদিকে নীলা আকাশের কাছে এসে আবারও আকাশের ঠোঁটের সাথে তার ঠোঁট একত্রিত করে দিল। আকাশ নীলাকে কিছুই বলল না। বেশ কিছুক্ষণ পর নীলা আকাশকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলতে লাগলো, আকাশ প্লিজ আমাকে মাফ করে দাও, আমি আবারও তোমার জীবনে ফিরে আসতে চাই। প্লিজ আমাকে আবারও তোমার জীবনে ফিরিয়ে নাও, আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। ছেড়ে যাওয়ার দরকার নাই, আমার জীবনেও আসার দরকার নেই। আপনি বড়লোক মানুষ, আপনার লাইফস্টাইল আলাদা। আমি আপনাকে নিয়ে খাওয়াতে পারবো না। মাত্র 30,000 টাকা বেতন দিয়ে কিছুই হবে না। তোমাকে এত কথা চিন্তা করতে বলেছি নাকি? আমি তো কাজ করতেছি, আমিও তো বেতন পাবো, দুদিন টাকা দিয়ে হয়ে যাবে। আমার হবে না, আমি আপনাকে রাখতে পারবো না। আপনি অন্যজনকে দেখতে পারেন, আমার দ্বারা এসব সম্ভব না। দুজন কথা বলতেছে এমন সময় শ্রেয়া নীলার কেবিনে প্রবেশ করলো। দুজনকে এইভাবে দেখে শ্রেয়া কিছুটা অবাক হয়ে বলতে লাগলো, আকাশ, এসব কি হচ্ছে? তুমি ম্যাডামকে জড়িয়ে ধরে আছো কেন? ম্যাডাম, আপনি সব কি করতেছেন? আপনার স্টাফকে জড়িয়ে ধরে আছেন কেন? এসব তোমার না জানলেও চলবে আকাশ। আমার আর তুমি এখানে কি করো? কোনো প্রয়োজন আছে নাকি? না, আমার কোনো প্রয়োজন নেই, আমি ফাইল নিতে এসেছি। আর আকাশ, তুমি তোমার কেবিনে যাও, অনেক কাজ পড়ে আছে, ওই কাজগুলো গিয়ে করো। কাজ পরে করবে, আগে তার বসকে শান্ত করুক, এরপর কাজ করা যাবে। ম্যাডাম আমাকে ছাড়েন, আমি আমার কেবিনে যাইতেছি, অনেক হয়েছে। একদম চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে। আর শ্রেয়া, তুমি ফাইলটা টেবিলের উপর রেখে চলে যাও। আমি যাব না, আমি আপনার আব্বুর কাছে ফোন দিতেছি, ফোন দিয়ে সব কিছু বলতেছি, এরপর আপনার আব্বু এসে বাকি সব কিছু করবে। এই বলে শ্রেয়া ফাইলটা টেবিলের উপর রেখে ফোন দিল নীলার আব্বুকে। বেশ কিছুক্ষণ পর নীলার আব্বু কলটা রিসিভ করতে শ্রেয়া বলতে লাগলো, স্যার, আপনার মেয়ে এখানে অশালীন আচরণ করতেছে আকাশের সাথে। এটা অফিস, আপনার মেয়ে হয়তো জানে না এখানে এসব করা বারণ, তাও আবার স্টাফদের সাথে এরকম করতেছে। আপনার মেয়ে কি ক্যারেক্টার লুজ? এইসব কথাবার্তা বলতেছে শ্রেয়া তার বসের কাছে। বেশ কিছুক্ষণ পর শ্রেয়া কলটা কেটে দিতেই নীলার আব্বু চলে আসলো অফিসে। এসে দেখে নীলা এবং আকাশ দুজনে কেবিনের ভিতর বসে আছে। এটা দেখে নীলার আব্বু বলতে লাগলো, নীলা, এসব কি হচ্ছে? অফিসে মানুষ আমাকে ফোন দিয়ে সব বলতেছে কেন? এমনিতেই আব্বু আর আমি তোমাদেরকে কি বলে বাড়িতে এসেছিলাম মনে আছে? আমি যা চাইবো করব, তোমরা আমাকে কোনো কিছু করতে পারবে না। তাই বলে তুই অফিসে এসব কাজ করবি আর আমাকে এসব কথা শুনতে হবে? হ্যাঁ, শুনতে হবে। আমাকে যেভাবে 3 বছর আগে পাঠিয়ে দিয়েছিলে, এখন আমার যা ইচ্ছা তাই করব। যদি আমাকে তোমাদের বাসায় রাখতে পারো তো রাখো, আর না রাখতে পারলে বলে দাও, আমি চলে যাব। আকাশ, তুমি তোমার কেবিনে যাও। আকাশ কোথাও যাবে না, চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকুন। আপনি এখন এই অফিসের বস না, এই অফিসের বস হচ্ছি আমি। নীলার আব্বু আর কোনো কিছু বলতে পারলো না। আসলে নীলা গত 3 বছর তার আব্বু আম্মু এমনকি তার মামা মামির সাথে কথা বলে নাই, জাস্ট মামাতো বোনের সাথে কথা বলেছে। নীলার আব্বু কোনো কিছু না বলে চলে গেল আবার বাসায়। এদিকে আকাশ নীলার কেবিনে দাঁড়িয়ে না থেকে চলে আসলো তার কেবিনে। বসে বসে কাজ করতেছে এমন সময় আকাশের ফোনটা বেজে উঠলো। তাকিয়ে দেখে নীলার আব্বু কল দিয়েছেন। কলটা রিসিভ করতে ও পাশ থেকে নীলার আব্বু বলতে লাগলো, আকাশ, তুমি অফিস থেকে রিজাইন নিয়ে নাও, আমি তোমাকে অন্য একটা অফিসে ভালো একটা চাকরি দিব, তুমি রিজাইন নিয়ে নাও। স্যার, আমি রিজাইন লেটারের কাগজটা টেবিলের উপর রেখেছিলাম ওনার, আর বলেছিলাম আমি রিজাইন নিব। উনি ওই ডিজাইনের কাগজটা ছিঁড়ে ফেলে দিয়েছে, বলেছে যে আমাকে এই অফিস থেকে যেতে দিবে না।
যে করে হোক তুমি অফিস থেকে বের হয়ে আসো, আমি তোমাকে চাকরি দিব। এখন ফোন রাখলাম। এ বলে নীলার আব্বু ফোনটা কেটে দিল। এদিকে আকাশ সবগুলো ফাইল নিয়ে চলে আসলো নীলার কেবিনে। সবগুলো ফাইল নীলার কেবিনের উপর রেখে আকাশ বলতে লাগলো, ম্যাডাম আমি দুঃখিত, আমি এই চাকরিটা ছেড়ে দিতেছি। আমাকে আর ফোন দিবেন না, আপনি আর এই অফিসে আসতে পারবো না। আমি অন্য একটা অফিসে ভালো একটা জব পেয়েছি। এই বলে আকাশ চলে যেতে যাবে, আকাশের শার্টের কলার টেনে ধরে আর বলতে থাকে, অনেক আদিক্ষেতা হয়েছে, চল তোকে আমি আজকে বিয়ে করব, কেউ মানুক আর না মানুক। আমি বিয়ে করতে পারবো না আপনাকে, আমি আপনার যোগ্য না, মানে যোগ্য না। তুই আমার যোগ্য না তো কে হয়েছে? আমি তোকে যোগ্য বানিয়ে ফেলবো, চল তুই এখন আমার সাথে। এই বলে নীলা আকাশকে টানতে টানতে নিয়ে চলে আসলো কাজী অফিসে। এসে দেখে ওইখানে মেঘলা এবং মেঘলার হাজবেন্ড দাঁড়িয়ে আছে। কাজী বিয়েটা পড়িয়ে দিতে আকাশ মেঘলাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মেঘলা তুই এই কাজটা মোটেও ঠিক করলি না। তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এরকম করতে পারলি? ছি। আকাশ, আমি তোর ভালো চাই, এটার জন্যই আমি আবার নীলাকে তোর কাছে ফিরিয়ে দিয়েছি। তুই আমাকে এটার জন্য দায়ী করতেছিস, করতে থাক, আমি কিছুই মনে করব না। আমি গত 3 বছর ধরে তোকে অনেক দেখছি, তুই আড়ালে অনেক কান্না করিস। এখন কেন তুই নীলাকে বিয়ে করতে চাইতেছিস না? বিয়ে করলে কি সমস্যা? ওনার স্ট্যাটাস আমার স্ট্যাটাস মিলবে না, এটার জন্য আমি তাকে বিয়ে করতে চাইছি না। আর উনি বিদেশ থেকে লেখাপড়া করে এসেছে, আর আমি দেশ থেকে লেখাপড়া করেছি, সো অনেক পার্থক্য লেখাপড়ার। আকাশ, আর যদি তুমি এইসব নিয়ে একটা কথা বলো তাহলে কিন্তু খবর আছে। এখন বিয়ে করে ফেলেছি, আমি আর আমার বাসায় যাচ্ছি কয়েকদিন পর। তুমি তোমার আব্বু আম্মুকে নিয়ে আমাদের বাসায় চলে আসবে আমাকে নেওয়ার জন্য। আপনি আপনার বাসায় থাকেন, আমি আপনাকে নিয়ে আসতে পারবো না, আর কখনো নিয়ে আসবো না। এ বলে আকাশ কাজী অফিস থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে চলে আসলো বাসায়। এদিকে নীলা চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে মেঘলা নীলাকে বলতে লাগলো, চিন্তা করিস না, খুব শীঘ্রই তোদের মিল হয়ে যাবে। আকাশ, এরকমই, তুই তো জানিস গত 3 বছর তোর সাথে যোগাযোগ করতে পারেনি, তোর জন্য কত কান্না করেছে। তুই যদি সামনে থাকতি তাহলে দেখতে পারতি। আমি কি ইচ্ছা করে গিয়েছি অস্ট্রেলিয়া পড়ালেখা করার জন্য? আমার তো যাওয়ার ইচ্ছে ছিল না, আব্বু আমাকে জোর করে পাঠিয়ে দিয়েছে। এর জন্য তো আমি গত 3 বছর তাদের সাথে কোনো কথাই বলি নাই, এমনকি আমার মামা মামির সাথে কথা বলি নাই। আমি এখন আকাশের কাছে ফিরে এসেছি, সে আমাকে নিতে চাইছে না। তুই একটু আকাশকে বোঝা। তুই এখন বাসায় যা, আমি আকাশকে বুঝিয়ে দিব। আমি আকাশের বাসায় যাইতেছি, আন্টিকে বললে আন্টি তোকে নিয়ে আসবে, চিন্তা করিস না। নীলা চলে গেল তার বাসায়। এদিকে মেঘলাও তার বাসায় চলে এসেছে। ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রাতে চলে আসলো আকাশদের বাসায়। কলিং বেল দিতেই আকাশের আম্মু এসে দরজা খুলে দিল। মেঘলাকে দেখে আকাশের আম্মু বলতে লাগলো, আরে মেঘলা, তুমি এতদিন পরে এসেছো? এতদিন পরে আমাদের কথা মনে পড়েছে? আমাদের তো ভুলেই গিয়েছো। আগে তো 2-3 দিন পর পরই চলে আসতে আমাদের বাসায়, এখন তো আর আসোই না। আন্টি, আমার তো বিয়ে হয়ে গেছে, এটা তো আপনি জানেন। শ্বশুরবাড়ি থেকে কি আর বাইরে ঘোরাঘুরি করার জন্য এত দিবে? দেয় না বলেই তো আসতে পারি না। আপনার সাথে জরুরি কিছু কথা আছে। হ্যাঁ, আগে ভিতরে আসো, এরপর যা বলার বলবে। মেঘলার আকাশের আম্মু সোফায় বসে আছে। বেশ কিছুক্ষণ পর মেঘলা আকাশের আম্মুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আন্টি, আপনার ছেলে তো নীলা নামের একটা মেয়েকে ভালোবাসে, এটা তো আপনার পুরো পরিবার জানেন। সে ওই মেয়েটার জন্য পাগল। হ্যাঁ, তো কি হয়েছে এখন? আকাশ কি কিছু বলেছে তোমাকে? না, আকাশ কিছু বলেনি। আর ওই মেয়েটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড। সে গত 1 সপ্তাহ আগে দেশে ফিরে এসেছে এবং আকাশ যে কোম্পানিতে চাকরি করে ওই কোম্পানিটা হচ্ছে তার বাবার। আজকেই সে অফিসে প্রথম জয়েন করেছে। বিকালের দিকে আকাশ আর নীলার বিয়ে করিয়ে দিয়েছে। আমরা কিন্তু আকাশ ওই মেয়েটাকে মানতে চাইতেছে না। আপনি একটু বোঝান। ওই মেয়েটা ইচ্ছে করে আমেরিকা চলে যায় নাই, তার আব্বু আম্মু জোর করে তাকে পাঠিয়ে দিয়েছে, না হলে এই মেয়েটা দেশেই থাকতো। আচ্ছা, তুমি আমার সাথে আকাশের রুমে আসো, আমি আকাশের সাথে কথা বলতেছি। এই বলে দুজন চলে গেল আকাশের রুমে। গিয়ে দেখে আকাশ বিছানায় শুয়ে শুয়ে ফোন টিপতেছে। মেঘলাকে দেখে উঠে দাঁড়ালো আর বলতে লাগলো, মেঘলা, তুই আমাদের বাসায় এসেছিস কেন? যা, তুই আমাদের বাসা থেকে চলে যা, তোর সাথে আমি কোনো কথা বলতে চাই না। আকাশ, আমি কিন্তু এখানে দাঁড়িয়ে আছি, মুখ সামলে কথা বল।
আর কি হয়েছে, তুই ওই মেয়েটাকে চাস না কেন? আমি ওই মেয়েটাকে এমনিতেই চাই না, আমি অন্য মেয়েকে বিয়ে করতে চাই। ওই মেয়েকে আমি আর আমার জীবনের সাথে জড়াতে চাই না। ঠিক আছে, ধরে নিলাম তুই আর ওই মেয়েটাকে তোর জীবনে জড়াতে চাস না, তাহলে ওই মেয়ের জন্য কান্না করিস কেন? ওই মেয়েটা তো এখন ফিরে এসেছে, তাকে আবার বিয়েও করেছিস, আজকে তাকে চাস না কেন এখন? এমনি চাই মানে এমনি চাই না। তোমাদের ইচ্ছে হয়েছে, তোমরা গিয়ে নিয়ে আসো, আমি যেতে পারবো না। আর মেঘলা, তুই আমাদের বাসা থেকে চলে যা, আমি তোর মুখ দেখতে চাই না। আকাশ, তুই এটা আমাকে বলতে পারলি? ঠিক আছে, আমি আমার মুখ কখনো দেখাবো না। সবসময় তোকে আমার বন্ধু না ছোট ভাই ভেবে এসেছিলাম, কিন্তু আজকে তুই আমাকে এই কথাটা বললি, ভাবতেই পারলাম না। এ বলে মেঘলা আকাশদের বাড়ি থেকে বের হয়ে চলে আসলো। তাদের গাড়িটা নিয়ে সোজা চলে আসলো তাদের বাসায়। এদিকে আকাশের আম্মু আকাশের গালে ঠাস করে চড় মেরে বলতে লাগলো, শুক্রবার আমার সাথে ওই মেয়েদের বাসায় যাবে, ওই মেয়েকে নিয়ে আসবো আমরা। আমার বাড়ির বৌমা আমার বাড়িতেই থাকবে। মেয়েটা কি অপরাধ করেছে? মেয়েটা তো তোদের দুজনকে এক করে দিয়েছে, তুই মেয়েটাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছিস। মেয়েটার কাছে ফোন দিয়ে মাপ চা, আর বলছে বাসায় আসার জন্য। সে হয়তো এখনো বেশি দূর যায় নাই, তাড়াতাড়ি বল। আকাশ তার ফোনটা বের করে মেঘলার নাম্বারে কল দিতেই মেঘলা কলটা রিসিভ করলো আর বলতে লাগলো, কি হয়েছে? ফোন দিয়েছিস কেন? ফোন রাখ, আমি তোর সাথে কোনো কথা বলতে চাই না। আজকের পর থেকে আমার কোনো বেস্ট ফ্রেন্ড নেই, যা ছিল সবাই মরে গেছে। প্লিজ মাফ করে দে মেঘলা, এখন তুই একটু বাসায় আয়। প্লিজ মাফ করে দে আমাকে, তুই বাসায় আয়। আম্মু বলতেছে তুই বাসায় আসার জন্য, আর আমারও কিছু কথা আছে তোর সাথে। ঠিক আছে, আমি আসতেছি, 10 মিনিট সময় লাগবে। আকাশ কলটা কেটে দিতে মেঘলা তার গাড়িটা ঘুরিয়ে নিয়ে চলে আসলো আকাশদের বাসায়। তিনজন সোফায় বসে আছে। এমন সময় আকাশ বলতে লাগলো, নীলা আমাকে এতদিন যতগুলো কষ্ট দিয়েছে, আমিও তাকে কষ্ট দিতে চাই। তুই শুধু নীলাকে বলবি আমি তার সাথে সংসার করতে চাই না। নীলা আমার উপর অধিকার খাটা, কয়েকটা দিন শুক্রবারে তাকে গিয়ে নিয়ে আসবো, সাথে তুইও যাবি। ঠিক আছে, যাব, তবে আমার এত কষ্ট দিস না, মেয়েটা যাতে অন্য কিছু না করে। ঠিক আছে, এত কষ্ট দিব না। অন্যদিকে নীলা তার আব্বু আম্মুর সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, আব্বু আম্মু, আমি আকাশকে বিয়ে করেছি, এখন থেকে আকাশ আমার স্বামী। তোমরা যদি একটু শব্দ করো তাহলে কিন্তু আমি থানায় গিয়ে তোমাদের নামে মামলা করে দিয়ে আসবো, বলবো যে তোমরা আমাকে নির্যাতন করেছো। বিয়ে যখন করে ফেলেছিস, আমাদের কাছে অনুমতি নিস নাই? একবার তো আমাদেরকে বলতে পারতি। আর আকাশের সাথে তোর রিলেশন, এটা আমাদেরকে আগে বলিস নাই কেন? এমনিতেই বলি নাই, তোমাদের কাছে আকাশের ফোন নাম্বার আছে, তুমি আকাশকে ফোন দিয়ে বলে দাও তার আব্বা আম্মুকে নিয়ে আসার জন্য। আর যদি না বলো তাহলে আমাকে বলে দিতে পারো, আমি এক্ষুনি চলে যাব আকাশদের বাসায়। আকাশদের বাসায় যাওয়ার দরকার নেই, বিয়ে করে ফেলেছিস, আমি তোকে নিজের হাতে আকাশের হাতে তুলে দিব। তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি আকাশকে কল দিতেছি। নীলা চলে গেল তার রুমে। এইদিকে নীলার আব্বু ফোন দিল আকাশকে। হঠাৎ আকাশের ফোনটা বেজে উঠতেই সবাই আকাশের ফোনের দিকে তাকিয়ে রইল। আকাশ তার ফোনের দিকে তাকাতেই দেখতে পেল নীলার আব্বু কল দিয়েছে। আকাশ কলটা রিসিভ করে লাউড স্পিকারে দিতেই ওপাশ থেকে নীলার আব্বু বলতে লাগলো, আকাশ, তুমি শুক্রবারে তোমার আব্বা আম্মুকে নিয়ে আমাদের বাসা চলে আসবে। যেহেতু তোমরা বিয়ে করে ফেলেছো, আমি আমার মেয়েকে তোমার হাতে তুলে দিতে চাই। ঠিক আছে স্যার, আমি শুক্রবারে আমার আব্বু আম্মুকে নিয়ে চলে আসব আপনাদের বাসায়। তবে স্যার, আমার একটা কথা রাখতে হবে, আমি আপনার অফিসে চাকরি করি, বিয়ে যেহেতু করে ফেলেছি, বিয়ের পরও চাকরি করব। আমাকে আপনি আপনার অফিসের মালিক বানাতে পারবেন না, বা আপনার মেয়েকে বলে দিবেন আমাকে যাতে এমটি পদে না বসায়। আমি যেখানে আছি সেখানেই ভালো আছি। ঠিক আছে, তুমি যেভাবে বলবে সেভাবেই হবে। তুমি তোমার আব্বা আম্মুকে নিয়ে শুক্রবার চলে আসবে। ফোন রাখলাম তাহলে এখন। এই বলে নীলার আব্বু কলটা কেটে দিতেই আকাশের পুরো পরিবার সবাই খুশি। মেঘলা আকাশকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আকাশ, আমি এখন বাসে চলে যাই রে, রাত 10টা বেজে গেছে। যাইতে যাইতে আরো 15 থেকে 20 মিনিট সময় লাগবে, আবার আমি একলা। আর তোকে অনেক ধন্যবাদ এতটুকু সাহায্য করার জন্য। শুক্রবারে কিন্তু চলে আসবে সকাল সকাল আমাদের বাসায়। ঠিক আছে, চলে আসিস তাহলে। ঠিক আছে, যা তাহলে তুই। মেঘলা চলে যেতেই আকাশও চলে আসলো তার রুমে। বিছানায় বসে আছে, এমন সময় তার ফোনটা বেজে উঠল।
তাকিয়ে দেখে নীলা কল দিয়েছে। কলটা রিসিভ করতে ওপাশ থেকে নীলা বলতে লাগলো, আকাশ, আব্বু কি কল দিয়েছিল তোমাকে? হ্যাঁ, কল দিয়েছিল, বলেছে যে তোমাকে ডিভোর্স দেওয়ার জন্য। আমি তোমাকে ডিভোর্স দিব, আর আমি তোমাকে চাই না। কুত্তার বাচ্চা, তুই খালি কালকে সকালে অফিসে আয়, তোকে কি করি তুই শুধু দেখ। এই বলে নীলা কলটা কেটে দিয়ে চলে আসলো নিচে। তার আব্বুকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আব্বু, আমি তোমাকে কি বলতে বলেছিলাম আকাশকে, আর তুমি কি বলেছো? আমি তো বলেছি যে শুক্রবারে তার আব্বু আম্মুকে নিয়ে আসার জন্য। তোর আম্মুকে জিজ্ঞাসা কর, আমি এটাই বলেছি। হ্যাঁ, নীলা তোর আব্বু এটাই বলেছে। নীলা কিছু না বলে খাওয়া দাওয়া করে চলে গেল তার রুমে। রাত 11টা। নীলা ফোন দিল আকাশের নাম্বারে। এদিকে আকাশ ঘুমের ঘরে নাক ডাকতেছে। নীলা অনেকগুলো কল দেওয়ার পরও আকাশ কলটা রিসিভ করলো না, কারণ সে ঘুমাচ্ছে। বেশ কিছুক্ষণ পর নীলাও ঘুমের দেশে পাড়ি জমালো। পরদিন সকালে আকাশ চলে গেল অফিসে। নীলার কেবিনে ঢুকতে নীলা আকাশের শার্টের কলার টেনে ধরে বলতে লাগলো, কালকে আমার সাথে মিথ্যা কথা বলেছিস কেন? আর রাতে আমি কতগুলো কল দিয়েছি, কল রিসিভ করিসনি কেন? আমি ঘুমিয়ে গিয়েছিলাম। আর আমি কি আগের মতো রাত জাগি নাকি যে তোমার কলের অপেক্ষা করব? এখন আমি 10টার মধ্যেই ঘুমিয়ে যাই। খুব ভালো, শুক্রবার যদি সকাল সকাল তোকে আমাদের বাসায় দেখি, না হলে রাতে আদর করতে দিব না। এই বলে নীলা আবারও চলে গেল তার চেয়ারে। দেখতে দেখতে কেটে গেল 4টে দিন। আজকে শুক্রবার। আকাশ তার আব্বু আম্মুকে নিয়ে সকাল 10টায় চলে আসলো নীলাদের বাসায়। কলিং বেল দিতে নীলা এসে দরজা খুলে দিল। আকাশের আব্বু আম্মুকে দেখে সালাম করে বাড়ির ভিতর নিয়ে আসলো। সবাই বসে বসে কথা বলতেছে। এদিকে আকাশের আম্মু আর নীলার আম্মু রান্না করতেছে। বেশ কিছুক্ষণ পর আকাশ আর নীলা চলে আসলো রুমের ভিতর। নীলা দরজাটা লাগিয়ে দিয়ে আকাশকে ধাক্কা মেরে ফেলে দিল বিছানায়, আর বলতে লাগলো, আকাশ, আজকে রাতে দেখবো তুমি আমাকে কত আদর করতে পারো। আমি এসব আদর টাদর করতে পারি না, আর করবো না। একদম মেরে মাটি চাপা দিয়ে দিব যদি আজকে রাতে তুই আমাকে আদর না করিস। ঠিক আছে, রাতেরটা রাতে দেখা যাবে। দুজন নানান কথা বলতেছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসলো। সন্ধ্যায় নীলার আব্বু আকাশের হাতে নীলাকে তুলে দিতেই আকাশ নীলাকে নিয়ে চলে আসলো তাদের বাসায়। রাত প্রায় 1টা। আকাশ আর নীলা চলে আসলো তার রুমে। আকাশ দরজাটা লাগিয়ে দিয়ে খাটের কাছে আসতে নীলা আকাশকে টেনে তার বুকে ফেলে দিল, আর তার ঠোঁট জোড়া কামড়ে ধরে চুষতে লাগলো পাগলের মতো করে। বেশ কিছুক্ষণ এইভাবে যাওয়ার পর আকাশ নীলার ঠোঁট ছেড়ে দিয়ে নীলার জামা কাপড় খুলে ফেললো। এইগুলা অনেক ছোট ছোট, আমাকে টিপে টিপে বড় করতে হবে জান। কাছেই তো আসি জান, যা ইচ্ছে তাই করো, কোনো বাধা দিব না তোমাকে। বাকিটা আর নাই বললাম। বাকিটা বলে আপনার পরে গালাগালি শুরু করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। শুক্রবারে আসবো না, বৃহস্পতিবার রাতেই চলে আসবো। সারা রাত আড্ডা দিব আমি আর তুই। শুক্রবারে পরে নীলাদের বাসায় চলে যাব।